কল্পনা করো, তুমি এখন একটা প্লেনে বসে আছো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছ। নিচে পুরো একটা শহর ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছে। এটা এখন আমাদের কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু মাত্র ১৬০০ বছর আগেও মানুষ ভাবতো আকাশে ওড়া শুধু পাখিদের কাজ, মানুষের জন্য এটা অসম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মানুষ হাজার বছরের একটা স্বপ্নকে বাস্তবে রূপ দিল, কিভাবে কাঠ আর কাপড়ের একটা যন্ত্র থেকে আজকের বিশাল বিশাল জেট বিমান তৈরি হলো। চলো শুরু করা যাক একদম শুরু থেকে। মানুষ যেদিন থেকে পাখিদের আকাশে উঠতে দেখেছে, সেদিন থেকেই তার মনে একটা প্রশ্ন জেগেছে, আমিও কি এভাবে উঠতে পারি না? গ্রিক পুরাণে আমরা ইকারুস আর তার বাবা ডিডেলাসের গল্প পাই, যেখানে তারা মোম আর পালক দিয়ে ডানা বানিয়ে আকাশে ওড়ার চেষ্টা করেছিল। যদিও এটা একটা কাল্পনিক গল্প, তবুও এটা দেখায় যে মানুষ কত পুরনো সময় থেকেই ওড়ার স্বপ্ন দেখে আসছে। চীনেও প্রাচীনকালে ঘুড়ি আর ছোট ছোট উড়ন্ত খেলনা তৈরি হতো, যেগুলো বাতাসের সাহায্যে আকাশে উড়ত। এগুলো আধুনিক বিমান বিজ্ঞানের প্রথম ধাপ বলা যেতে পারে, কারণ এখান থেকেই মানুষ বাতাস আর উড্ডয়নের সম্পর্ক বুঝতে শুরু করে। ১৫ শতকে ইতালির বিখ্যাত শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি উড়ন্ত যন্ত্র নিয়ে অনেক neck গবেষণা করেন। craned upward, তিনি পাখির watching ডানার a গঠন kite soar পর্যবেক্ষণ on করে একটা invisible যন্ত্রের currents. নকশা করেন, যাকে বলা He হয় spent অর্নিথপ্টার। decades, years. এই যন্ত্রে It is মানুষ also নিজের the শক্তি story দিয়ে of ডানা what ঝাপটাবে happens আর when আকাশে genius উঠবে, ঠিক arrives. পাখির মতো। যদিও দা ভিঞ্চির এই ডিজাইন বাস্তবে কখনো কাজ করেনি, কারণ মানুষের শরীরের শক্তি এত বেশি ওজন নিয়ে ওড়ার জন্য যথেষ্ট নয়, তবুও তার এই কাজ প্রমাণ করে যে বিজ্ঞানসম্মতভাবে ওড়ার চিন্তা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আসল বিপ্লব ঘটে ১৮ শতকে ফ্রান্সে। ১৭৮৩ সালে জোসেফ ও জ্যাক মন্টগলফিয়ার নামের দুই ভাই একটা অসাধারণ আবিষ্কার করেন। তারা লক্ষ্য করেন যে গরম বাতাস ঠান্ডা বাতাসের চেয়ে হালকা, আর এটা উপরের দিকে উঠে যায়। এই সহজ বৈজ্ঞানিক তত্ত্ব ব্যবহার করে তারা একটা বিশাল কাপড়ের বেলুন তৈরি করেন, যার নিচে আগুন জ্বালিয়ে বেলুনের ভেতরের বাতাস গরম করা হতো। ১৭৮৩ সালের জুন মাসে তারা প্রথমবার এই বেলুন আকাশে ওড়ান, তবে তখনও কোনো মানুষ এতে চড়েনি। এরপর নভেম্বর মাসে ইতিহাসে প্রথমবারের মতো দুইজন মানুষ, জাফ্রসোয়া পিলাত্র দরজিয়ে এবং মার্কি দ আলদ, এই বেলুনে চড়ে প্যারিসের আকাশে প্রায় ২৫ মিনিট ওড়েন। এটাই ছিল মানব ইতিহাসে প্রথমবার মানুষের নিয়ন্ত্রিতভাবে আকাশে ওড়ার ঘটনা। এই ঘটনা সারা ইউরোপে হইচই ফেলে দেয়। মানুষ বুঝতে পারে যে আকাশে ওড়া শুধু কল্পনা নয়, এটা সম্ভব। এরপর হাইড্রোজেন গ্যাস দিয়ে বেলুন তৈরির প্রযুক্তিও আসে, যা গরম বাতাসে বেলুনের চেয়ে বেশি সময় আকাশে থাকতে পারত। তবে বেলুনের একটা বড় সমস্যা ছিল, এটাকে নিয়ন্ত্রণ করা যেত না। বাতাস যেদিকে বইতো, বেলুনও সেদিকেই ভেসে যেত। মানুষ চাইছিল এমন একটা যন্ত্র, যেটাকে সে নিজের ইচ্ছামতো ডানে বামে সামনে পেছনে চালাতে পারবে। ১৯ শতকে এসে ব্রিটিশ বিজ্ঞানী স্যার জর্জ কেইলি উড্ডয়ন বিজ্ঞানে এক যুগান্তকারী অবদান রাখেন। তাকে আধুনিক এভিয়েশনের জনক বলা হয়, কারণ তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন যে একটা বস্তু আকাশে ওড়ার জন্য চারটা মূল শক্তি দরকার: লিফট বা উত্তোলন শক্তি, ওয়েট বা ওজন, থ্রাস্ট বা সামনে এগিয়ে যাওয়ার শক্তি, এবং ড্র্যাগ বা বাতাসের বাধা। তিনি বুঝিয়ে দেন যে পাখির মতো ডানা ঝাপটানো নয়, বরং স্থির ডানা নিচ দিয়ে বাতাস দ্রুত বয়ে গেলে একটা লিফট তৈরি হয়, যেটা বস্তুটাকে উপরে তুলে ধরে। এই তত্ত্বই আজকের বিমানের ডানার নকশার মূল ভিত্তি। কেইলির এই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করেন জার্মান প্রকৌশলী অটো লিলিয়েনথাল। ১৯ শতকের শেষ দিকে তিনি নিজে হাতে অনেকগুলো গ্লাইডার তৈরি করেন এবং নিজেই সেগুলো চালিয়ে পরীক্ষা করেন। তিনি একটা পাহাড় থেকে লাফ দিয়ে গ্লাইডার নিয়ে কয়েকশো ফুট পর্যন্ত উঠতে সক্ষম হতেন। তার এই পরীক্ষাগুলো ছবি তোলা হতো এবং সারা বিশ্বে প্রকাশিত হতো, যা অনেক মানুষকে অনুপ্রাণিত করে, যাদের মধ্যে পরবর্তীতে বিখ্যাত হওয়া রাইট ভাইজারাও ছিলেন। দুর্ভাগ্যবশত ১৮৯৬ সালে একটা গ্লাইডার দুর্ঘটনায় লিলিয়েনথাল মারা যান, কিন্তু তার কাজ পরবর্তী প্রজন্মের জন্য এক বিশাল পথ তৈরি করে দেয়া। এবার আসি বিমানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে থাকতেন দুই ভাই, অরভিল রাইট এবং উইলবার রাইট। তাদের একটা সাইকেল মেরামতের দোকান ছিল। সাইকেল নিয়ে কাজ করতে করতে তারা যন্ত্রপাতি আর ভারসাম্যের ব্যাপারে খুব দক্ষ হয়ে ওঠেন। লিলিয়েনথালের মৃত্যুর খবর শুনে তারা উড্ডয়ন নিয়ে গভীরভাবে গবেষণা শুরু করেন। রাইট ভাইদের সবচেয়ে বড় অবদান ছিল, তারা বুঝতে পারেন যে শুধু লিফট তৈরি করাই যথেষ্ট নয়, বরং আকাশে থাকা অবস্থায় বিমানকে নিয়ন্ত্রণ করাটাও সমান গুরুত্বপূর্ণ। তারা লক্ষ্য করেন যে পাখিরা যখন ওড়ে, তখন তারা তাদের ডানার প্রান্ত সামান্য বাঁকিয়ে দিক পরিবর্তন করে। এই ধারণা থেকে তারা গিউইং ওয়ার্পিং নামে একটা পদ্ধতি আবিষ্কার করেন, যেখানে তারের সাহায্যে ডানার প্রান্ত সামান্য মুছে দেওয়া যেত, যার ফলে বিমানকে বায়ে বা ডানে কাত করা সম্ভব হতো। কয়েক বছরের পরীক্ষা নিরীক্ষা আর অসংখ্যবার ব্যর্থ হওয়ার পর
1903 সালের 17 ডিসেম্বর নর্থ ক্যারোলাইনার কিটি হক নামের একটা জায়গায় তারা তাদের তৈরি কি রাইট ফ্লায়ার কি নামের একটা ইঞ্জিন চালিত বিমান নিয়ে ইতিহাস সৃষ্টি করেন। অরভিল রাইট এই বিমান নিয়ে মাত্র 12 সেকেন্ডে 120 ফুট পথ পাড়ি দেন। এটা শুনতে খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু এটাই ছিল মানব ইতিহাসে প্রথমবারের মতো একটা ইঞ্জিন চালিত ভারী বাতাসের চেয়ে ভারী বিমান, যা নিয়ন্ত্রিতভাবে ও স্থিরভাবে উড়েছিল এবং নিজের ইঞ্জিনের শক্তিতেই উড়েছিল। সেদিন তারা মোট 4বার উড্ডয়ন করেন, আর সবচেয়ে দীর্ঘতম উড্ডয়নটি ছিল 59 সেকেন্ডের, যেখানে বিমানটি প্রায় 852 ফুট পথ পাড়ি দেয়। রাইট ভাইদের আবিষ্কারের পর প্রায় 1 দশক বিমান তৈরির প্রযুক্তি ধীরে ধীরে এগোচ্ছিল, তবে এই গতি হঠাৎ অনেক বেড়ে যায় 1904 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর। যুদ্ধের শুরুতে বিমানগুলো মূলত শত্রুপক্ষের অবস্থান দেখার জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ রিকনেসেন্স বা গোয়েন্দাগিরির কাজে। কিন্তু খুব দ্রুতই সৈন্যরা বুঝতে পারে যে বিমান থেকে বোমাও ফেলা যায় এবং শত্রুর বিমানকেও গুলি করে ভূপাতিত করা যায়। এই সময় বিমানে মেশিন গান লাগানো শুরু হয়। বিশেষ করে জার্মান ইঞ্জিনিয়াররা এমন একটা প্রযুক্তি তৈরি করেন যাতে প্রোপেলারের ফাঁক দিয়ে গুলি চালানো যেত, প্রোপেলারে আঘাত না করেই। এই যুগে জন্ম নেয় কি ফাইটার পাইলট উই নামের এক নতুন ধরনের যোদ্ধা, যাদের মধ্যে জার্মানির রেড ব্যারন নামে পরিচিত মানফ্রেড ফন রিস্টফেন সবচেয়ে বিখ্যাত হয়ে ওঠেন। যুদ্ধের 4 বছরে বিমানের গতি, উচ্চতায় ওড়ার ক্ষমতা আর নির্মাণ কৌশল সবকিছুতেই বিশাল উন্নতি ঘটে। যুদ্ধ শুরুর সময় যে বিমান ঘন্টায় মাত্র 80-90 কিলোমিটার বেগে উঠত, যুদ্ধ শেষ হওয়ার সময় সেই বেগ বেড়ে দাঁড়ায় ঘন্টায় প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। যুদ্ধ শেষ হওয়ার পর 1920 ও 1930 এর দশককে বিমান চলাচলের কি স্বর্ণযুগ কি বলা হয়। এই সময়ে বিমান শুধু যুদ্ধের যন্ত্র থেকে বেরিয়ে সাধারণ মানুষের যাতায়াতের বাহন হয়ে উঠতে শুরু করে। ইউরোপ ও আমেরিকায় প্রথম যাত্রীবাহী বিমান সংস্থাগুলো তৈরি হয়, যদিও তখনও বিমানে চড়া ছিল অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। শুধু ধনী মানুষরাই এই সুযোগ পেতেন। এই যুগে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে 1927 সালে। আমেরিকান পাইলট চার্লস লিন্ডবার্গ একা একটা ছোট বিমান নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন, নিউ ইয়র্ক থেকে প্যারিস পর্যন্ত কোনো বিরতি ছাড়াই। এই যাত্রায় তার প্রায় 33 ঘন্টা সময় লাগে। এই কীর্তি তাকে রাতারাতি বিশ্ববিখ্যাত করে তোলে এবং সারা বিশ্বের মানুষের মধ্যে বিমান ভ্রমণের প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। এই যুগের আরেকজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হলেন আমেলিয়া এয়ারহার্ট, যিনি প্রথম নারী হিসেবে একা আটলান্টিক মহাসাগর পাড়ি দেন 1932 সালে। তিনি নারীদের জন্য এভিয়েশনের দরজা খুলে দেন এবং সেই সময়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বদের একজন হয়ে ওঠেন। দুর্ভাগ্যবশত 1937 সালে বিশ্ব ভ্রমণের সময় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় তার বিমান নিখোঁজ হয়ে যায় এবং আজও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা এভিয়েশন ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে রয়ে গেছে। এই সময়ই ডগলাস, বোয়িং এর মতো কোম্পানিগুলো যাত্রীবাহী বিমান তৈরিতে মনোযোগ দেয়। বিশেষ করে 1935 সালে তৈরি DC-3 বিমানটি এতটাই সফল হয় যে এটাকে বাণিজ্যিক এভিয়েশনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানগুলোর একটা বলে মনে করা হয়। এই বিমান আরামদায়ক আসন, বেশি যাত্রী বহনের ক্ষমতা এবং লাভজনকভাবে চালানোর সুযোগ তৈরি করে দেয়, যার ফলে বিমান সংস্থাগুলো প্রথমবারের মতো ব্যবসায়িকভাবে লাভজনক হতে শুরু করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর বিমান প্রযুক্তিতে আবারও এক বিশাল লাভ ঘটে। এই যুদ্ধে বোমারু বিমান, ফাইটার বিমান এবং পরিবহন বিমান সবকিছুরই ব্যাপক উন্নয়ন ঘটে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রযুক্তিগত আবিষ্কার ছিল জেট ইঞ্জিন। তখন পর্যন্ত সব বিমানে প্রোপেলার আর পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হতো, যা একটা নির্দিষ্ট গতির পর আর বাড়ানো সম্ভব ছিল না। ব্রিটিশ ইঞ্জিনিয়ার ফ্রাঙ্ক হুইটেল এবং জার্মান বিজ্ঞানী হান্স ফন ওহাইন, এই দুইজন প্রায় একই সময়ে একে অপরের থেকে আলাদাভাবে জেট ইঞ্জিনের ধারণা নিয়ে কাজ করেন। জেট ইঞ্জিনের মূল নীতি হলো সামনে থেকে বাতাস টেনে নিয়ে সেটাকে সংকুচিত করে জ্বালানির সাথে মিশিয়ে জ্বালিয়ে পেছন দিয়ে প্রচণ্ড বেগে বের করে দেওয়া, যার ফলে বিমান সামনের দিকে এগিয়ে যায়। এই প্রযুক্তি প্রোপেলারের চেয়ে অনেক বেশি গতি ও উচ্চতায় ওড়ার ক্ষমতা তৈরি করে। 1939 সালে জার্মানির হাইনকেল হি-178 বিমানটি ছিল বিশ্বের প্রথম জেট ইঞ্জিন চালিত বিমান, যা সফলভাবে উড়েছিল। যুদ্ধের শেষের দিকে জার্মানি মেসারস্মিথ মি-262 নামের একটা জেট ফাইটার বিমান তৈরি করে, যা তখনকার সাধারণ প্রোপেলার বিমানের চেয়ে অনেক বেশি দ্রুতগতির ছিল। যদিও যুদ্ধ শেষ হয়ে যাওয়ায় এই প্রযুক্তি যুদ্ধের ফলাফলে তেমন প্রভাব ফেলতে পারেনি, কিন্তু এটাই ছিল ভবিষ্যতের এভিয়েশনের পথপ্রদর্শক। যুদ্ধ শেষ হওয়ার পর জেট প্রযুক্তি বাণিজ্যিক বিমানে ব্যবহার হতে শুরু করে। 1949 সালে ব্রিটেনের ডি হ্যাভিল্যান্ড কমেট বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট যাত্রীবাহী বিমান হিসেবে আত্মপ্রকাশ করে।
এই বিমান প্রপেলার বিমানের চেয়ে অনেক দ্রুত এবং অনেক উঁচুতে উঠতে পারত, যেখানে বাতাসের প্রতিরোধ কম থাকে, ফলে যাত্রীরা আরও আরামদায়ক ভ্রমণ করতে পারতেন। তবে দুর্ভাগ্যবশত এই বিমানে কাঠামোগত কিছু ত্রুটি ছিল, যার ফলে কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং কমেট বিমানের জনপ্রিয়তা কমে যায়। এই সুযোগে আমেরিকার বোয়িং কোম্পানি 1958 সালে বোয়িং 707 বাজারে নিয়ে আসে, যেটা কমেটের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি নিরাপদ ও কার্যকরভাবে তৈরি করা হয়। বোয়িং 707 বিমান চলাচলের জগতে এক বিপ্লব ঘটায়। এটা এত সফল হয় যে এটাকেই আধুনিক জেট যুগের প্রকৃত সূচনা বলে মনে করা হয়। এই বিমান দিয়েই প্রথমবারের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষেও বিমানে চড়ে দূরের দেশে যাওয়া কিছুটা সহজলভ্য হতে শুরু করে। এরপর 1970 সালে বোয়িং আরেকটা যুগান্তকারী বিমান তৈরি করে, বোয়িং 747, যাকে কি জাম্বো জেট বলা হয়। এটা ছিল তখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান, যেখানে একসাথে 400-র বেশি যাত্রী বহন করা যেত। এই বিমান 2 তলা বিশিষ্ট এবং এর বিশাল আকৃতির কারণে এটা বহু বছর ধরে আন্তর্জাতিক বিমান ভ্রমণের প্রতীক হয়েছিল। 1970-এর দশকে ব্রিটেন ও ফ্রান্স মিলে যৌথভাবে তৈরি করে কনকর্ড নামের একটা বিমান, যা শব্দের গতির চেয়েও দ্রুতগতিতে উড়তে সক্ষম ছিল, অর্থাৎ এটা ছিল সুপারসনিক যাত্রীবাহী বিমান। কনকর্ড লন্ডন বা প্যারিস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত মাত্র 3.5 ঘন্টার মতো সময়ে পৌঁছে যেতে পারত, যেখানে সাধারণ বিমানে সময় লাগত প্রায় 8 ঘন্টা। তবে কনকর্ডের টিকিটের দাম ছিল আকাশছোঁয়া, জ্বালানি খরচও ছিল অনেক বেশি, আর এটা ওঠার সময় প্রচণ্ড শব্দ তৈরি করত, যাকে কিসনিক বুম বলা হয়। এই কারণে অনেক দেশ কনকর্ডকে তাদের আকাশসীমার উপর দিয়ে ওড়ার অনুমতি দিত না। 2000 সালে প্যারিসে একটা ভয়াবহ কনকর্ড দুর্ঘটনায় সব যাত্রী মারা যান, যা কনকর্ডের প্রতি মানুষের আস্থা অনেকটাই কমিয়ে দেয়। শেষ পর্যন্ত অর্থনৈতিক কারণ ও নিরাপত্তা উদ্বেগের কারণে 2003 সালে কনকর্ডের সব ফ্লাইট চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে আজ পর্যন্ত কোনো বাণিজ্যিক সুপারসনিক যাত্রীবাহী বিমান আর চালু হয়নি, যদিও বর্তমানে কিছু কোম্পানি নতুনভাবে সুপারসনিক বিমান তৈরির চেষ্টা করছে। বহু বছর ধরে আমেরিকার বোয়িং কোম্পানি বিশ্ববাজারে প্রায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল। এই আধিপত্য ভাঙার জন্য 1970 সালে ইউরোপের কয়েকটা দেশ, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও স্পেন, একসাথে মিলে তৈরি করে এয়ারবাস নামের একটা কোম্পানি। শুরুর দিকে অনেকে মনে করেছিল এই ইউরোপীয় জোট বোয়িংয়ের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না, কিন্তু ধীরে ধীরে এয়ারবাস তাদের প্রযুক্তি ও ডিজাইনের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের প্রতিষ্ঠিত করে। এয়ারবাস ও বোয়িং এর মধ্যে এই প্রতিযোগিতা আজও চলছে, আর এটাই মূলত আধুনিক বাণিজ্যিক বিমান শিল্পের মূল চালিকা শক্তি। এয়ারবাস 2005 সালে তৈরি করে A380, যা এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান, যেখানে 800 পর্যন্ত যাত্রী বহন করা সম্ভব। অন্যদিকে বোয়িং তৈরি করে বোয়িং 787 ড্রিমলাইনারের মতো বিমান, যেগুলো আধুনিক কম্পোজিট উপাদান দিয়ে তৈরি, ফলে এগুলো আগের বিমানের তুলনায় অনেক হালকা এবং জ্বালানি সাশ্রয়ী। 20 শতকের শেষ ভাগ ও 21 শতকের শুরুতে আরেকটা বড় পরিবর্তন আসে বিমান শিল্পে, বাজেট এয়ারলাইন বা কম খরচের বিমান সংস্থার উত্থান। আগে বিমানে চড়া ছিল শুধু ধনী মানুষদের ব্যাপার, কিন্তু সাউথওয়েস্ট এয়ারলাইন্স, রায়ানিয়ার, ইজিজেটের মতো কোম্পানিগুলো এমন একটা মডেল তৈরি করে, যেখানে অতিরিক্ত সুযোগ সুবিধা বাদ দিয়ে টিকিটের দাম অনেক কমিয়ে ফেলা হয়। এর ফলে সাধারণ মানুষের জন্য বিমানে চড়া এখন অনেক সহজলভ্য হয়ে উঠেছে। আজকের দিনে প্রতিদিন সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ বিমানে ভ্রমণ করেন, যা 100 বছর আগেও কল্পনা করা যেত না। এখন বিমান শিল্প আবার একটা নতুন পরিবর্তনের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের কারণে বিমান কোম্পানিগুলো এখন এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যা কম কার্বন নির্গমন করবে। ইলেকট্রিক বিমান, হাইড্রোজেন জ্বালানি চালিত বিমান এবং আরও জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন নিয়ে গবেষণা চলছে। পাশাপাশি সুপারসনিক বিমান নিয়েও নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। কিছু কোম্পানি এমন সুপারসনিক বিমান তৈরির চেষ্টা করছে যা কনকর্ডের মতো এত বেশি শব্দ তৈরি করবে না। এছাড়া স্বচালিত বা পাইলটবিহীন বিমান এবং শহরের ভেতরে ছোট দূরত্বে চলাচলের জন্য উড়ন্ত ট্যাক্সির মতো ধারণা নিয়েও কাজ চলছে। যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন দেখতে পাই যে মাত্র কয়েকশো বছরের একটা যাত্রায় মানুষ একটা কাঠের কাঠামো থেকে শুরু করে আজকের বিশাল বিশাল জেট বিমান পর্যন্ত পৌঁছে গেছে, যেগুলো একসাথে শত শত মানুষকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে অন্য মহাদেশে পৌঁছে দিতে পারে। রাইট ভাইদের সেই 12 সেকেন্ডের উড্ডয়ন থেকে শুরু করে আজকের বিমান শিল্প পর্যন্ত এই যাত্রাটা আসলে মানুষের অদম্য কৌতূহল আর কখনো হাল না ছাড়ার মানসিকতার একটা প্রমাণ। আর ভবিষ্যতে হয়তো আমরা আরও অবাক করা প্রযুক্তি দেখতে পাবো, যা আজকের বিমানকেও পুরনো মনে করাবে।